শোন রাজু, আমি তোকে আবার বলছি, পরের বছর ভালো নাম্বারই উচ্চ মাধ্যমিক পাস করতে না পারলে আমি তোকে বাড়ি থেকে বার করে দেব। এরপর থেকে সবাই আরো ভালোভাবে রাজুর খেয়াল রাখতে শুরু করে। রাজুর মা সবসময় তাকে পড়াশোনার কথা বলতে থাকে। অপরদিকে জুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছিল। জুলি, সকাল সকাল উঠে কি লিখছো? মা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আমি বিদেশি ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি। আরে আগে রেজাল্ট আউট হতে দে, তাছাড়া বিদেশে স্কলারশিপের জন্য বেশি নাম্বার পেতে হবে। মা, তুমি অনেক বেশি চিন্তা করো। তুমি নিজের মেয়েকে অনেক যোগ্য বানিয়ে দিয়েছো। আমি সব কিছু করতে পারি, তুমি চিন্তা করো না। কয়েকদিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পর জানা যায় জুলি শুধুমাত্র তাদের স্কুলেই নয় বরং তাদের রাজ্যে টপ করেছে। জুলির বাবা মা এটা দেখে অনেক খুশি হয়। জুলি, তোর জন্য আজ আমি অনেক হ্যাপি। তুই আমাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছিস। তোকে নিজের মেয়ে বলতে আমার অনেক গর্ব হচ্ছে। হ্যাঁ জুলি, তুই আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস। বাবা মা, তোমরা অনেক ভালোভাবে আমাকে মানুষ করেছো। তোমাদের জন্যই এই সবকিছু সম্ভব হয়েছে। একদিকে জুলির সফলতায় তার বাবা মা অনেক খুশি ছিল, অপরদিকে রাজু তখনও গেম খেলে সময় নষ্ট করায় পিঙ্কি প্রচন্ড রেগে যায়। তোর লজ্জা করে না? তুই এখনো গেম খেলছিস? তোর জন্য আমি লজ্জায় কারোর সামনে মাথা তুলতে পারছি না। আর ওই লতা অবৈধ মেয়েটাকে সঙ্গে নিয়ে সব জায়গায় পুরস্কার নেওয়ার জন্য যাচ্ছে। মা, আমার মাথা খারাপ করো না। আমি এতক্ষণ পড়াশোনা করছিলাম, এবার একটু ব্রেক নিতে হবে। তোর কি সব সময় ব্রেকের প্রয়োজন হয়? ভালো করে পড়াশোনা করতে পারিস না? অপরদিকে জুলি তার মা বাবার সঙ্গে ঠাকুমার কাছে আসে। ঠাকুমা, আজ আমি জার্মানি যাচ্ছি। সেখানেই আমি কলেজের পড়াশোনা করব। আমাকে আশীর্বাদ করো। আমি কোনোদিনও তোকে নিজের মনে করিনি, তাই তুই কিছু করলে আমার কোনো যায় আসে না। তুমি আমাকে নিজের মনে করো আর নাই করো, কিন্তু বাইরের সবাই এটাই বলছে যে তোমার নাতনি পরিবারের মান সম্মান বাড়িয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি। নিজেকে একটু ঠিক করার চেষ্টা করবে, না হলে পরে আর কিছুই থাকবে না। আমাকে বেশি বোঝানোর চেষ্টা করিস না, যেখানে যাবি যা। এরপর জুলি তার বাবা মায়ের সঙ্গে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা চলে যাওয়ার পর পিঙ্কি তার শাশুড়ির কাছে আসে। মা, আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে এই অবৈধ মেয়েকে মেরে ফেলুন, কিন্তু সেই সময় আপনি আমার কোনো কথাই শুনলেন না। এর জন্য আমার ছেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সে আবার নেশা করতে শুরু করে দেবে। এবারে তুমি কি বলতে চাও পিঙ্কি? এখনো দেরি হয়নি মা, জুলি চলে গেছে। এবার আপনি ওই লতাকে বাড়ি থেকে বার করে দিন। লতাকে বাড়ি থেকে বার করে দিলে সেই মেয়ে বিদেশে আর পড়াশোনা করতে পারবে না, সে আবার দেশে ফিরে আসবে। আইডিয়াটা কিন্তু খুব ভালো দিয়েছো বৌমা। তারা দুজন জুলিকে এয়ারপোর্টে ছাড়তে গেছে, তারা আসুক, আজকে ওই লতাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। এয়ারপোর্টে জুলিকে ছাড়ার পর রাতের বেলা সুরেশ এবং লতা বাড়ির দিকে রওনা হয়। কি হয়েছে সুরেশ, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে? তোমার কি কাজ ঠিকঠাক হচ্ছে না? এতদিন জুলি ছিল তাই তার সামনে কিছু বললাম না। আসলে আমাদের কোম্পানি থেকে অনেক স্টাফেদের বার করে দেওয়া হচ্ছে, পরে তারা আমাকেও না বার করে দেয়। তুমি চিন্তা করো না সুরেশ, যা হবে দেখা যাবে। আমরা দুজন মিলে সবকিছু সামলে নেব। কিছু সময় পর সুরেশ এবং লতা বাড়ি ফিরে আসে। তারা বাড়ি গিয়ে দেখে হল রুমে কাবেরী দেবী বসে রয়েছে। নিজের মেয়েকে পৌঁছে দিয়ে চলে এলে? হ্যাঁ মা, কিন্তু আপনি এখনো এখানে বসে আছেন কেন? ডিনার করেননি? না, করিনি, কারণ আজ আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি, যেটা 18 বছর আগে নেওয়া দরকার ছিল। কি হয়েছে মা? আজ থেকে লতা এই বাড়িতে থাকতে পারবে না। আমি তাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেব। কিন্তু মা, কি হয়েছে? আপনি হঠাৎ করে এরকম বলছেন কেন? তোর জন্য আর তোর ওই অবৈধ সন্তানের জন্য আমার নাতির উপর চাপ পড়ছে। রাজু আমাদের বংশের একমাত্র প্রদীপ। সে যদি আবার নেশা করতে শুরু করে দেয় তাহলে আমি আর বাঁচবো না। তাই এটাই আমার শেষ সিদ্ধান্ত যে তুই এই বাড়িতে থাকতে পারবি না। মা, তুমি যখন ভাবছো যে লতা এই বাড়ি ছেড়ে চলে গেলে রাজুর চাপ কমে যাবে এবং সে ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে দেবে, তাহলে ঠিক আছে, আমি এখনই লতাকে তার মায়ের বাড়ি চলে যেতে বলবো, আর সাথে আমিও চলে যাব। তুই কেন যাবি? আমার বউ যেখানে থাকবে আমিও তার সঙ্গে সেখানেই থাকবো। এবার থেকে তুমি নিজের ছোট ছেলে এবং বৌমা এবং আদরের নাতির সঙ্গে থাকো। লতা, তুমি গিয়ে জামা কাপড় প্যাক করে নাও। আরে, আমার অফিস থেকে ফোন এসেছে। হ্যালো সুরেশ, একটা খারাপ খবর আছে। আমাদের টিমকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে। আরে রমেন, এটা তুই কি বলছিস?
আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, আজ তুই ছুটিতে ছিলি, তাই জানিস না। কি হয়েছে সুরেশ? এই সময় অফিস থেকে ফোন এলো কেন? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে লতা। আমাদের টিমের সবাইকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। এবার আমাকে অন্য চাকরি দেখতে হবে। নিজের মায়ের কথা না শুনে এই অপয়া মেয়ের সঙ্গে থাকলে এটাই হবে। মা, অন্তত এই সময় এরকম কথা বলা বন্ধ করো। এবার আমার চাকরিটাও নেই। আমি লতার সঙ্গে গিয়ে বাইরে কোথায় থাকবো? আমাকে কয়েকদিনের সময় দাও। নতুন চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর লতা এখান থেকে চলে যাব। বললেই হয়ে গেল? আমরা তোমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। মা, একটা কথা ভালো করে শুনে রাখুন, এই লতার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে। এবার তারা নিজের মেয়েকে বিদেশে পাঠিয়ে এখানে বসে আমার স্বামীর টাকায় খাবে? এটা আমি একদমই সহ্য করতে পারবো না। পিঙ্কি, তুমি এরকম করে বলছো কেন? যখন রজত পড়াশোনা করতো তখন সুরেশ বাড়ির খরচ চালাতো, তখন তো কোনোদিনও আমি এরকম করে বলিনি। তাহলে তুমি আজকে সব কথা বলছো কেন? ওসব কথা আমি শুনতেও চাই না। মা, তুমি এদেরকে কিছু বলছো না কেন? পিঙ্কি, এখন আমার ছেলের অবস্থা ভালো নেই। আচ্ছা, তাহলে নিজের ছেলের উপর আপনার দয়া হচ্ছে? মনে হচ্ছে আপনাকেও আপনার ছেলের সঙ্গে বার করে দিতে হবে। পিঙ্কির এরকম ব্যবহার দেখার পর সুরেশ সহ্য করতে পারে না এবং সেই রাতেই লতাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দাঁড়ায়। সুরেশ, এত রাতে আমরা কোথায় যাব? এই সময় ভাড়া বাড়িও তো পাওয়া যাবে না। চলো, আজকের রাতটা কোনো হোটেলে কাটাই, কাল সকালে ভাড়া বাড়ি খুঁজতে যাব। ঠিক আছে, চলো। সুরেশ এবং লতা সেখানে রাত কাটানোর ব্যবস্থা করতে থাকে। অপরদিকে তাদের মেয়ে জুলি প্লেনে চেপে বিদেশে যাচ্ছে। বাবা মা অনেক হ্যাপি ছিল। আমি তাড়াতাড়ি 3 বছর শেষ করে একটা ভালো চাকরি জয়েন করে নেব আর বাবা মাকে আমার সঙ্গে জার্মানিতে নিয়ে আসব। পরের দিন সকালে সুরেশ এবং লতা একটি ভাড়া বাড়ির খোঁজ করে। সুরেশ, আমার মনে হয় এই বাড়িটাই ভালো হবে। এই বাড়ির ভাড়াটাও কম, তাছাড়া আমাদের থাকার জন্য বেশি বড় বাড়ির প্রয়োজন নেই। তোমার কি মনে হয়? যেটা তুমি ভালো বোঝো সেটাই হবে। আমাকে ক্ষমা করে দাও। আমার বাড়ির লোকের জন্য তোমাকে কত খারাপ দিন দেখতে হচ্ছে। আমি সবকিছু সহ্য করতে রাজি আছি সুরেশ। আমার মেয়ের জীবন ভালো হয়ে গেলেই হলো। সে নিজের পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাক, তাতেই আমি শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু জুলিকে আমাদের বাড়ি ছেড়ে দেবার কথা জানাবে না। সে অনেক কষ্ট পাবে। আমি চাই না সে নিজের পড়াশোনা ছেড়ে আবার ইন্ডিয়া ফিরে আসুক। ঠিক আছে, আমি তাকে জানাবো না। লতা এবং সুরেশ নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় জুলির ফোন আসে। হ্যালো মা, আমি জার্মানি পৌঁছে গেছি, এবার হোস্টেলে যাব। আচ্ছা, বাবা কি করছে? তোর বাবা? আসলে আমি জানি, বাবা ঘুম থেকে উঠে বাড়ির বাগানে পায়চারি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আচ্ছা মা, রাজু পড়াশোনা করছে তো, নাকি আমি বিদেশ চলে আসার পর সে আবার বন্ধুদের সঙ্গে পার্টি করতে ব্যস্ত? আরে না না জুলি, সে ভালোভাবেই পড়াশোনা করছে। মনে হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এইসব কথা ছাড়, নিজের পড়াশোনায় ভালো করে মন দিবি। তোকে কিছু একটা করে দেখাতে হবে। ও সব নিয়ে তুমি চিন্তা করো না মা, তোমরা শুধু ভালোভাবে নিজেদের খেয়াল রাখো। অপরদিকে কাবেরী দেবী বাজার করতে যাওয়ার সময় বড় বউয়ের কথা ভাবতে শুরু করে। লতা যতদিন বাড়িতে ছিল ততদিন আমাকে বাড়ির কোনো কাজই করতে হয়নি, কিন্তু সে যেতে না যেতেই পিঙ্কি আমাকে বাড়ির কাজে লাগিয়ে দিয়েছে। এবার আমাকেই বাজার করতে যেতে হচ্ছে। আরে কাবেরী, কি ব্যাপার? আজ তুমি বাজার করতে এলে যে? লতা এলো না কেন? নিশ্চয় নিজের মেয়ের বিদেশে যাওয়ার জন্য সে আনন্দে লাফালাফি করছে। সত্যি, জুলি মেয়েটা অনেক ট্যালেন্টেড। ভাগ্যবান মানুষেরাই এরকম মেয়ে পায়। পার্বতী, এবার তুমি চলে যাও, হয়তো তোমার দেরি হয়ে যাচ্ছে। কাবেরী দেবী এই বলে বাজার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। যেখানে যাই শুধু জুলি আর জুলি, অবৈধ মেয়ে কোথাকার। কাবেরী এসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে যাচ্ছিল, এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। আরে, এটা তো জুলির ঠাকুরমা, যে মেয়েটা আমাদের রাজ্যে টপ করেছে তার ঠাকুমা। চলো চলো, তাড়াতাড়ি মহিলাটিকে হাসপাতালে ভর্তি করে আসি। এরপর কয়েকজন মিলে কাবেরী দেবীকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। কাবেরী দেবীর জ্ঞান ফেরার পর তার ছোট ছেলে এবং বৌমা তার সঙ্গে দেখা করতে আসে। একটা কাজ করতে বলেছিলাম, সেটাও করতে পারলেন না। এবার কি সব কাজ আমাকেই করতে হবে? আরে পিঙ্কি, এখন মায়ের অবস্থা ভালো নেই, তুমি এসব কথা বলছো কেন? তুমি চুপ করো তো। এবার মায়ের চিকিৎসার জন্য টাকা কোথা থেকে আসবে? পিঙ্কি, তুমি বাইরে যাও, এখন মায়ের সামনে এসব কথা বলা ঠিক নয়।
আমি এখানেই থাকবো। আমি জানি আমি চলে যাওয়ার পর মা তোমার কাছে আমার বদনাম করবে। এমনিতেই তোমার মা সবসময় তোমার দাদার সামনে তোমার বৌদির বদনাম করতো। মায়ের উপর একদম বিশ্বাস নেই। তুমি চুপ করো, আমাকে মায়ের সঙ্গে কথা বলতে দাও। মা, এই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? কারা তোমাকে এখানে নিয়ে এলো? আমি অনেক সময় থেকে রাস্তায় পড়েছিলাম, কেউ আমার সাহায্য করছিল না। কিন্তু সবাই যখন জানতে পারলো আমি জুলির ঠাকুমা, তখন তারা আমাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে গেল। তুমি ঠিক বলেছ মা, জুলি আমাদের নাম উজ্জ্বল করে দিয়েছে। অফিসেও সবাই আমাকে টপার জুলির কাকা বলে ডাকে। ছোটবেলা থেকে সবাই তার উপর অনেক অত্যাচার করেছে, তারপরেও সে বিদেশে পড়াশোনা করতে গেছে। আর অপরদিকে আমার ছেলে, তাকে আদর দেওয়ার পরেও সে কোনো কাজ করে না। সেই অবৈধ মেয়ের প্রশংসা করা বন্ধ করো তো। তার জন্যই আমার ছেলের এরকম অবস্থা হয়েছে। তোমার ছেলের যা অবস্থা হয়েছে তার জন্য তুমি এবং মা দায়ী। তোমরা রাজুকে এমনভাবে মানুষ করেছো যে সে আর ভালো হতে পারছে না। বৌদি জুলিকে কত ভালোভাবে মানুষ করেছে। তুমি ফালতু কথা বলা বন্ধ করো। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার ছেলে খুব ভালো রেজাল্ট করবে, তুমি দেখে নিও। ঠিক আছে, দেখা যাক কি হয়। কয়েকদিন পর কাবেরী দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কাবেরী দেবী ভালোভাবে হাঁটাচলা করতে পারতো না এবং বাড়ির কোনো কাজ করতে পারতো না। এরপর থেকে পিঙ্কি তার সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করত। অপরদিকে বড় ছেলে এবং লতাও নিজেদের জীবনে অনেক পরিশ্রম করছিল। সুরেশ, নতুন কোম্পানি থেকে কোনো ইমেল এলো? আরে লতা, বেশিরভাগ কোম্পানি নতুন নতুন লোকেদের কাজে নিচ্ছে যাতে কম টাকাতে কাজ করানো যেতে পারে। আমার তো 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাই আমাকে কাজে রাখলে বেশি টাকা দিতে হবে। এটা ভেবে কেউ কাজ দিতে চাইছে না। আচ্ছা সুরেশ, যদি তোমার খারাপ না লাগে তাহলে আমি কাজের জন্য অ্যাপ্লাই করব। আমি তো এমকম করেছি, কোনো একটা জায়গায় অ্যাকাউন্টেন্সির কাজ পেয়ে যেতে পারি। এদিকে তুমি নিজের কাজ খোঁজা চালু রাখবে। না লতা, তোমাকে কাজ করতে হবে না। বিয়ের পর থেকে তুমি অনেক পরিশ্রম করেছো, সকলের কাছে অনেক অপমানিত হয়েছো। আমি তোমাকে কাজ করতে দেব না, আমার খুব খারাপ লাগবে। আরে সুরেশ, আমার জন্য তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি সবসময় আমাকে ভালোবাসা দিয়েছো আর আমার জন্য নিজের বাড়ি ছেড়ে দিয়েছো। তোমার আর জুলির জন্য আমি সমস্ত রকমের কষ্ট সহ্য করতে পারবো সুরেশ। তাছাড়া আমি প্রথম থেকেই চাইতাম যখন আমার মেয়ে বড় হয়ে যাবে আমি চাকরি করব। সত্যি তোমার সঙ্গে আমি জিততে পারবো না। ঠিক আছে, তুমি নিজের চাকরির জন্য অ্যাপ্লাই করে দাও। আচ্ছা, আরেকটা কথা, বাড়ি ছাড়ার 4 মাস হয়ে গেল, মায়ের সঙ্গে তোমার কথা হয় তো? মায়ের সাথে কথা বলার ইচ্ছা হয়, কিন্তু যখন মনে পড়ে সে পিঙ্কির সঙ্গে মিলে মাঝরাতে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, তারপর আর কথা বলতে ইচ্ছা করে না। আমি রজতের জন্য অনেক কিছু করলাম। তার অসুস্থতায় ধার করে চিকিৎসা করিয়েছি। প্রতিদিন অফিস থেকে ফিরে তাকে পড়াতাম। তাছাড়া অনেক খোঁজাখুঁজির পর তার জন্য একটা ভালো চাকরি দেখে দিলাম। সে জানতো আমার চাকরি চলে গেছে, তারপরেও আমাদেরকে আটকালো না। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরকম করে বলো না সুরেশ, পিঙ্কি অনেক খারাপ মহিলা, সে তাদেরকে কন্ট্রোল করে রাখে। না হলে মা আর রজত তোমাকে অনেক ভালোবাসে। হয়তো তারা রাজুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে, না হলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে আসতো। আমার বিশ্বাস রাজুর পরীক্ষা শেষ হলে তারা দেখা করতে আসবে। অপরদিকে পিঙ্কিদের বাড়িতে। রাজু, সত্যি করে বল, তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়াশোনা কেমন চলছে? তুমি সারাদিনে বারবার একটাই প্রশ্ন করতে থাকো কেন? আমি এই জন্য জিজ্ঞাসা করছি যে এবারেও যদি তুই ফেল করিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বার করে দেব, যেভাবে লতা আর তার স্বামীকে বার করেছিলাম। তুমি তো শুধু এইসবই জানো, কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে মানুষকে বাড়ি থেকে বার করে দিতে হয়। এসব ছাড়া তুমি আর কিছুই পারো না। যখন কাকিমা বাড়িতে ছিল তখন কত ভালো ভালো খাবার খেতাম, কিন্তু তুমি ভালো করে রান্নাও করতে পারো না। তুই কি সবসময় খারাপ কথাই চিন্তা ভাবনা করিস? তোকে যদি সেই মহিলা এত ভালো লাগে তাহলে সেখানে গিয়ে থাকতে শুরু কর, এখানে আর থাকতে হবে না। পিঙ্কি এই বলে রাজুর রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে হলরুমে বসে রজত সমস্ত কথা শুনতে পায়। সব সময় ঝগড়া করতে থাকে। রাজু সত্যি সত্যি লতা বৌদির কাছে চলে গেলে ওটাই তার জন্য ভালো হবে, সেখানে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। অপরদিকে রাজুও তার ঘরে বসে এসব কথাই ভাবছিল। মা যেতে যেতে একদম ঠিক কথা বলেছে। আমি যদি কাকিমার কাছে গিয়ে থাকতে শুরু করি তাহলে ভালো ভালো খাবার খেতে পাবো এবং আমাকে রোজ রোজ উল্টোপাল্টা কথাও শুনতে হবে না। অপরদিকে পিঙ্কি প্রত্যেক দিনই কাবেরী দেবীর উপর বকাঝকা করায় সে বুঝতে পেরে যায় যে লতা ভালো বৌমা ছিল। আমার লতা অনেক ভালো ছিল, আমি তার উপর অনেক অত্যাচার করেছি।
এই পিঙ্কির কথাই তাদেরকে বাড়ি থেকে বারও করে দিয়েছি। আমার ইচ্ছে থাকলেও নিজের ছেলেকে ফোন করে তার সাথে কথা বলতে পারছি না। আমি কিভাবে তার সঙ্গে কথা বলবো? তারা কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। কাবেরী দেবী তার রুমে বসে এসব কথা ভাবছিল। অপরদিকে বিদেশে জুলি যখন তার এক বন্ধু বিক্রমের সঙ্গে বসেছিল। আরে জুলি, কত সহজে আমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল, তাই না? তুমি একদম ঠিক বলেছ। আর মাত্র 2 বছর, তারপর আমি ইন্ডিয়া গিয়ে নিজের বাবা মায়ের সঙ্গে থাকবো, না হলে তাদেরকে এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা জুলি, তুমি তো নিজের বাবা মাকে অনেক ভালোবাসো। তারা যদি আমাদের রিলেশনে রাজি না হয়, তাহলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? তুমি জানো না বিক্রম, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। তোমার ব্যাপারে জানার পর তারা কোনোদিন তোমাকে অস্বীকার করবে না, তারা তোমাকেও ভালোবাসতে শুরু করবে। তাছাড়া তারাও লাভ ম্যারেজ করেছিল, তাই আমাদের লাভ ম্যারেজ তাদের কোনো সমস্যা হবে না। অপরদিকে ইন্ডিয়াতে সুরেশ যখন তার রুমে বসে ল্যাপটপে কোনো কাজ করছিল, এমন সময় লতা সেখানে আসে। সুরেশ, একটা গুড নিউজ আছে। কিরকম গুড নিউজ? আমি চাকরি পেয়ে গেছি সুরেশ। আজ থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি সবকিছু সামলে নেব। এবার তুমি ঠান্ডা মাথায় নিজের জব খোঁজো। আচ্ছা ঠিক আছে, এবার আমি বাজার করতে যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাব। এখানে বসে বসে বিরক্ত হয়ে গেছি, একটু বাইরে থেকে ঘুরে আসা যাবে। এদিকে সুরেশ লতা বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পিঙ্কিদের বাড়িতে। পা ঠিক হয়ে যাওয়ার পরেও এখানে বসে বসে কি করছো? সারাদিন ঘরে বসে বসে খাওয়া দাওয়া এবার ছেড়ে দাও, বাড়ির কাজে আমাকে সাহায্য করা শুরু করো। ঠিক আছে, আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি বরং বাজার করে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখবে, এবারে যদি হাত পা ভেঙে বাড়ি ফেরো তাহলে আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে একেবারেই তোমাকে শেষ করে ফেলবো। এরপর কাবেরী দেবী তার বৌমায়ের কাছ থেকে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে পড়ে। ছি 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 ছি, কিরকম বৌমা! লতা কোনোদিন জোর আওয়াজে আমার সঙ্গে কথা বলতো না, কিন্তু এই মেয়ে আমার মাথার উপরে উঠে নাচছে। এবার লতার ব্যাপারে ভেবে দুঃখ পেয়ে কোনো লাভ হবে না। আমি নিজেই তাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। কাবেরী এই সমস্ত কথা ভাবতে ভাবতে বাজারে গিয়ে সুরেশ এবং লতাকে দেখতে পায়। সুরেশ, লতা! আরে মা এখানে? মা আবার কবে থেকে বাজার করা শুরু করলো? আমি তো ভেবেছিলাম তোদের সঙ্গে দেখা হওয়ার আগেই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আরে মা, আপনি এরকম করে বলছেন কেন? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই বৌমা। সেই পিঙ্কি এরকম মেয়ে, আমি আগে জানতে পারলে কোনোদিনও তাকে আমাদের বাড়িতে আসতেই দিতাম না। সে আমাদের জীবন খারাপ করে দিয়েছে। গত 6 মাস থেকে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। এরপর কাবেরী তার ছেলে এবং বৌমাকে সমস্ত কথা জানায়। মা, তুমি নিজেই পিঙ্কিকে এসব করা শিখিয়েছিলে, এবার পিঙ্কি সেই জিনিসগুলো তোমার সঙ্গেই করছে। তোরা দুজন আমাকে ক্ষমা করে দে, আমি নিজের কাজের জন্য অনেক দুঃখী। পারলে তোরা দুজন বাড়ি ফিরে আয়। মা, আমার মনে আপনার জন্য কোনো রাগ নেই, কিন্তু আমি সেই বাড়িতে যাব না, কারণ পিঙ্কির কথা আমি আর সহ্য করতে পারবো না। হ্যাঁ মা, বাড়ি ছেড়ে আমরা অনেক সুখে আছি, আমরা সেই বাড়িতে যাব না। কাবেরী তার ছেলে এবং বৌমাকে বাড়ি ফেরার জন্য রাজি করাতে পারে না এবং নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে কাবেরী যখন দুঃখী হয়ে হলরুমে বসেছিল, এমন সময় পিঙ্কি তার কাছে আসে। মা, আপনি রাজুকে কোথাও দেখেছেন? না, কোথাও দেখিনি, হয়তো কোনো বন্ধুর কাছে গেছে। তার সমস্ত বন্ধুকে ফোন করেছি, কিন্তু সে কোথাও নেই, জানি না কোথায় গেছে। কিছু সময় পর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। পিঙ্কি কাবেরী দেবীকে এসব কথা বলছিল, এমন সময় রজত হাতে একটি কাগজ নিয়ে সেখানে আসে। তোমার ছেলের পরীক্ষার রেজাল্ট অনেক আগেই বেরিয়ে গেছে, আমি সেটাই নিয়ে আসছি। আবার তোমার ছেলে ফেল হয়ে গেছে। কি বললে? ফেল হয়ে গেছে? সে তো সারাদিন পড়াশোনা করতো, তাহলে ফেল হয়ে গেল কেন? সে পড়াশোনা করতো না, সে শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য বই খুলে বসে থাকতো। তাছাড়া এবার ওসব কথা বাদ দাও, এবার খোঁজ করো সে কোথায় আছে। এরপর রজত এবং পিঙ্কি সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু রাজুকে তারা কোথাও খুঁজে পায় না। এরপর তারা ভাবে হয়তো রাতের সময় রাজু বাড়ি ফিরে আসবে, কিন্তু পরের দিন সকাল হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে না। রজত, তুমি গিয়ে বরং পুলিশ কমপ্লেন করে দাও, হয়তো আমাদের ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।
আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে।